নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আমরা প্রতি মাসে যে খরচাগুলো করি তার এগেনস্টে আমাদের নির্দিষ্ট ইনকাম থাকে, তবেই তো আমরা খরচা করতে পারি। কিন্তু দেখা যায় যে অনেক সময়ই অনেক বেশি খরচা হয়ে যায় এবং তার জন্য আমাদের বিভিন্ন যে ফিক্সড ডিপোজিট বা অন্যান্য ফান্ডগুলো থাকে সেগুলো ভাঙতে হয়, আমাদের লিকুইডিটির অভাব ঘটে। আজকের ভিডিওতে আমি বলবো যে আমাদের আর লিকুইডিটির অভাব ঘটবে না এবং কি কৌশলে আমরা প্রতি মাসে আমাদের যদি বেশি খরচা হয়ে যায় তাহলে আমরা লিকুইডিটি ফিরিয়ে নিয়ে আসব। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আজকে এই আলোচনাটা করব। আমার ভিডিওটি আমি আশা করব যে সবাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা যে কিভাবে প্রতি মাসে বেশি খরচা হলেও লিকুইডিটির অভাব হবে না, তার একটা ব্যবস্থা অবশ্যই করা যায়। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। কিভাবে আমাদের মাসে মাসে বেশি খরচা হয়ে গেল দেখা যাবে যে তার জন্য লিকুইডিটি রয়েছে এবং আমরা সেই খরচাগুলো সামাল দিতে পারবো। এই চ্যানেলে আজকে আপনারা আমার 201তম অর্থ সংক্রান্ত ভিডিওটি দেখছেন। মান্থলি যে রুটিন খরচা হতে পারে তার একটি বাফার তৈরি করতে হবে। এর অর্থ হচ্ছে 1 থেকে 2 মাসের যে খরচা হতে পারে সেটা আন্দাজ করে সেই টাকাকে সেভিংস অ্যাকাউন্টে লিকুইড ফর্মে রাখতে হবে। এর অর্থ হচ্ছে যদি 1 মাসে 30,000 টাকা খরচা হয় ফর এক্সাম্পল, তাহলে 60,000 টাকা লিকুইড ফর্মে সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে, কিংবা যদি কেউ মিউচুয়াল ফান্ড করে থাকে তাহলে বিভিন্ন যে লিকুইড ফান্ড রয়েছে সেই ফান্ডগুলোতে রাখতে হবে। 3 থেকে 6 মাসের রুটিন খরচা হিসাব করে সেই টাকা দিয়ে একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে এবং তার 50% টাকা সেভিংসে রাখুন আর বাকি 50% টাকা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের যে ডেট ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানকার লিকুইড ফান্ড বা আল্ট্রা শর্ট ফান্ডে রাখতে পারেন। যদি কোনো ব্যক্তি এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে টাকা জমান তবে অবশ্যই তাকে স্যালারি ডেটের সাথে এসআইপির ডেটটাকে অ্যালাইন করতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই তাকে শিডিউল করতে হবে এসআইপি ইনস্টলমেন্ট ডেটটা যেন স্যালারি ক্রেডিটের পরে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে ক্রেডিট কার্ড সেটাকে স্মার্টলি একটা লিকুইড টুল হিসেবে ব্যবহার করা যায়। কিভাবে? এক্ষেত্রে প্রত্যেক মাসে কিন্তু ফুল বিল পে করতে হবে, যে টাকা তিনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। আর এক্ষেত্রে 30 থেকে 45 দিনের যে ইন্টারেস্ট ফ্রি লিকুইডিটি রয়েছে সেটাকে কিন্তু এনজয় করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ক্রেডিট কার্ড এটাকে কখনোই কিন্তু ইনকাম হিসেবে চিন্তা করা উচিত নয়। যে টাকাটি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে যেহেতু খুবই লিকুইডিটি রয়েছে, সেই ক্ষেত্রে অনেকেই এটা ভাবেন যে ঠিক আছে আমি ক্রেডিট কার্ড থেকে মিটিয়ে দিই, কিন্তু তার ইন্টারেস্ট কিন্তু অনেক বেশি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টের ব্যাপারে শুধু ইন্টারেস্ট ফ্রি লিকুইডিটি যেখানে আছে, যতটুকু সময় আছে যে পিরিয়ডটা, সেটা কিন্তু রাখ। তাহলে মান্থলি লিকুইডিটি ফর্মুলা কি হচ্ছে? প্রথমে মান্থলি একটা ইনকাম থাকছে, তার থেকে ফিক্সড যে খরচাগুলো রয়েছে সেটা বাদ যাচ্ছে, তার থেকে বাদ যাচ্ছে এসআইপি মাধ্যমে যে টাকা ওই ব্যক্তি জমাচ্ছেন, তারপর বাদ যাচ্ছে বিভিন্ন ইএমআই, তারপরে হাতে থাকছে লিকুইডিটি, ফ্রি লিকুইডিটি। এই লিকুইডিটি যাতে পজিটিভ থাকে সেটা দেখতে হবে, কারণ সেটা যদি মাইনাস হয়ে যায় তাহলে যে শর্টেজ হয়ে গেল, তার জন্য কি করতে হবে এটা আমি একটু বাদেই বলছি। তার আগে বলে দিই যে আরেকটি বিষয় রয়েছে, লিকুইডিটি সবসময় কিন্তু ভরপুর থাকে যদি আপনার একটা ফিক্সড ডিপোজিট ব্যাংকে থাকে। এক্ষেত্রে কীভাবে টাকা আপনার লিকুইডিটি রাখবেন? ফিক্সড ডিপোজিটের এগেনস্টে 90% ওভারড্রাফট লিমিট পাওয়া যায়। আমি বিভিন্ন আমার ভিডিওতে আজকাল এটা অবশ্যই বলি যাতে সবারই সুবিধা হয়, কারণ অনেকেই কিন্তু এটা জানেন না ঠিক করে। এই ক্ষেত্রে কিন্তু কোনো পার্সোনাল লোনের ব্যাপার নয়, কোনো লোন নেওয়ার ব্যাপার নেই। বিনিয়োগকারীর বা যে ব্যক্তি ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে তিনি কীভাবে লিকুইডিটি রাখবেন তার হিসাবটাই বলছি। এই ক্ষেত্রে ওই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে একটা ওভারড্রাফট লিমিট নিতে হবে। ধরুন ফিক্সড ডিপোজিট
কোনো ব্যক্তির 1,00,000 টাকা রয়েছে, তিনি কোয়ার্টারলি ইন্টারেস্ট পান। এক্ষেত্রে ওই 1,00,000 টাকার ফিক্সড ডিপোজিটের এগেনস্টে একটা ওভারড্রাফট লিমিট নেবেন, যেটা ধরুন 90%, এবং এক্ষেত্রে তার একটি অ্যাকাউন্ট ব্যাংকে থাকবে ওভারড্রাফট লিমিটের জন্য। এই টাকাটি কিন্তু সবসময় লিকুইড অবস্থায় থাকবে। ওই ব্যক্তি যদি কোনো সময় শর্টেজ অফ লিকুইডিটি হয়, তাহলে কিন্তু এই টাকাটি তিনি এনজয় করতে পারবেন। যতটুকু টাকা দরকার সে মাসে শর্টেজটাকে পূরণ করার জন্য, সেইটুকু টাকাই কিন্তু তিনি ওই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে যে ওভারড্রাফট লিমিট তৈরি করা হয়েছে সেখান থেকে টাকা এনজয় করতে পারেন। এই ক্ষেত্রে তিনি ফিক্সড ডিপোজিট থেকে তিনি যে কোয়ার্টারলি ইন্টারেস্ট পাচ্ছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি জমা হবে। ওই ব্যক্তি যেহেতু ফিক্সড ডিপোজিট আছে, সেক্ষেত্রে ব্যাংক তার জন্য ওভারড্রাফট লিমিট তৈরি করে দিয়েছে। ওই ওভারড্রাফট লিমিট থেকে তিনি যতটুকু টাকা তুলবেন ততটুকুই তাকে ইন্টারেস্ট পে করতে হবে। এবং ইন্টারেস্ট রেট কী হবে? রেট হবে তিনি ওই ইনিশিয়াল ডিপোজিট থেকে যে পরিমাণ ইন্টারেস্টটা তিনি পান, সেই রেটেই কিন্তু এক্ষেত্রে লোনের ইন্টারেস্ট ধার্য হবে, যতটুকু তিনি নেবেন। এক্ষেত্রে কিন্তু কোনো পার্শিয়াল উইথড্রলের ব্যাপার নেই, এটা মাথায় রাখবেন। কারণ পার্শিয়াল উইথড্রল করলে কিন্তু টাকাটা অনেকটাই কমে গেল। অতএব এটা কিন্তু একটা বিরাট লিকুইডিটি। তারপরে টাকা বিভিন্ন জায়গা থেকে তিনি জোগাড় করতে পারলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, কোনো প্রবলেমই নেই। যখনই ওই ব্যক্তির টাকার দরকার হবে তখনই তিনি ওই ওভারড্রাফট অ্যাকাউন্ট থেকে তার সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। কারণ এখন সমস্ত ব্যাংকেই তার ব্যাংকের অ্যাপ দিয়ে দেন, ওই অ্যাপের মাধ্যমে তিনি টাকা ট্রান্সফার করে তিনি এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন, বা ওই অ্যাকাউন্টে ওভারড্রাফট অ্যাকাউন্টে একটি চেকবুকও ব্যাংক দিয়ে দেয়। অতএব বুঝলেন যে কত সোজা যে লিকুইডিটিটা চালিয়ে নেওয়া যাওয়া। এবং এক্ষেত্রে যদি না থাকে লিকুইডিটি, মানে টাকা বেশি খরচা হয়ে গেল, তাহলে কিভাবে সেই শর্টেজটাকে দূর করা যায় এখন সেটা বলছি। মাসে খরচা করতে করতে যদি দেখা যায় যে শর্টেজ চলে এসছে, হাতে টাকা নেই, তাহলে অবশ্যই যে ইমার্জেন্সি খরচাগুলো আছে সেটাকে আগে খরচা করতে হবে, যতটুকু টাকা হাতে রয়েছে। কারণ এরপরই তো শর্টেজ আসবে, হাতে টাকা থাকবে না। এই ইমার্জেন্সি খরচার মধ্যে দেখতে হবে যে এখনই কি খরচাগুলো হবে। এক্ষেত্রে 1 থেকে 7 দিনের খরচা, এটাকে প্রথম মাথা রাখতে হবে। তারপর 1 মাস থেকে 3 মাসের খরচা, এটাকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যাবে যে দ্বিতীয় মাসে যে খরচা হওয়ার কথা ছিল সেটা প্রথম মাসেই সেই খরচাটা সামনে চলে এসছে। এই ক্ষেত্রে এসেনশিয়াল যে খরচাগুলো রয়েছে সেটা সবচেয়ে আগে প্রায়োরিটি। এর মধ্যে রয়েছে ফুড, খাবারের খরচা, তারপর রয়েছে রেন্ট, বাড়ি ভাড়া হতে পারে তার খরচা, তারপরে রয়েছে মেডিকেলের খরচা। এই 3টে খরচা, মানে ফুড, রেন্ট এবং মেডিকেল, এটাকে আগে চিন্তা করতে হবে যে প্রতি মাসে যে খরচা প্রথমে যে হয়ে গেল, তারপর যেটুকু টাকা বাকি রইল তার থেকে কতটা সামাল দেওয়া যায়। তারপরে কিভাবে এগোতে হবে এরপরেই বলছি। কোনো মাসের মান্থলি ইনকামে সব টাকা ফুরিয়ে গেলে যদি লিকুইডিটি শর্টেজ আসে, তাহলে সিস্টেমেটিক্যালি প্রথমেই সেভিংস অ্যাকাউন্টে যে জমানো টাকা রয়েছে ইমার্জেন্সি ফান্ড হিসাবে, সেই টাকা খরচা করতে হবে। তারপর যদি কেউ মিউচুয়াল ফান্ডের লিকুইড বা আল্ট্রা শর্ট ফান্ডে টাকা রেখে থাকেন, সেখানে নজর দিন, সেখান থেকে টাকা খরচা করুন। তারপরে আসবে ফিক্সড ডিপোজিট থেকে টাকা তোলা। অনেকে পার্শিয়াল উইথড্রল করে নেয়, কিন্তু আমি তার বিরোধী। এক্ষেত্রে আমি আগে যে সিস্টেমটা বললাম যে ফিক্সড ডিপোজিটের এগেনস্টে একটি ওভারড্রাফট লিমিট ব্যাংক করে দেয়, সেখান থেকে লিকুইড ফর্মে টাকা তোলা, পরে হাতে টাকা জোগাড় হলে আবার টাকা শোধ করে দেওয়া। সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট থেকে যে কোয়ার্টারলি ইন্টারেস্ট পাওয়া যায় সেটা দিয়েও তো লিকুইডিটি হয় ওই ব্যক্তির, সেই টাকাটি নষ্ট হবে না, লিকুইডিটি থাকবে, কোয়ার্টারলি ইন্টারেস্টও পাওয়া যাবে। এই সিস্টেমে যদি কেউ চলে তবে তিনি লিকুইডিটি বজায় রাখতে পারবেন। কারণ যদি আমার লিকুইডিটি সব টাকাই শেষ হয়ে যায়, তাহলে তো আমার ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডের যে লামসাম বা এসআইপি, সেখান থেকে খরচা করতে পারি। এবং আরেকটি বিষয় বলে দিচ্ছি যে মিউচুয়াল ফান্ডের যে এসআইপিতে টাকাটি জমলো বা লামসামে টাকা জমলো, সেটাকে যে কোনো সময় কিন্তু সেল করা যায়, যাকে মিউচুয়াল ফান্ডের ভাষায় রিডিম বলে। অতএব খুব ইমার্জেন্সি যদি চলে আসে যে আর টাকা নেই কিন্তু আমার ফিক্সড টাকা রয়ে গেছে, তাহলে কিন্তু সেখান থেকে টাকা তোলা যেতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে লোনও নেওয়া যায়, টাকা তোলারও কিন্তু দরকার পড়ে না। এই লোনের ব্যাপারে, যদি মিউচুয়াল ফান্ডের লোনের ব্যাপারে যদি কিছু আপনারা জানতে চান,
তাহলে আমার সাথে আপনারা আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে বলতে পারেন। এই লিকুইডিটি শর্টেজকে আপনারা কিন্তু অনেক ডিলেও করে দিতে পারেন। কিভাবে? যে এসআইপি চলছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে টাকা জমছে, সেটাকে 1 থেকে 3 মাসের জন্য পজ করে দিতে পারেন। মানে এখন টাকা আপনি দেবেন না, কারণ আপনি তো জমাচ্ছেন, এখন আর জমাতে পারছেন না কারণ আপনার শর্টেজ হয়ে গেছে। অতএব সেটাকে পজ করে দিন। মানে এই মাসে এসআইপির টাকা ডিডাকশন হবে না, আপনি 3 মাস বাদে আপনি আবার এসআইপি ইনস্টলমেন্টের টাকা পেমেন্ট করুন। তাহলে এই ক্ষেত্রে লিকুইডিটি চলে এলো, যতটুকু টাকা আপনি কম পেমেন্ট করলেন। এরপর রয়েছে বিভিন্ন যে ডিসক্রিশনারি যে স্পেন্ডিং রয়েছে সেগুলো পজ করুন। মানে যেগুলো না, মানে এখন অতটা করার দরকার নেই, মানে ইমিডিয়েট করতেই হবে, স্ট্যাচুটরি তা নয়, সেগুলোকে কিন্তু পজ করা যায়, যে এ মাসে আমি এই খরচাটি করব না। নেক্সট হচ্ছে যে ইএমআই, যেটা ইএমআই পেমেন্ট যেটা লোনের, সেটাকে কিন্তু রিস্ট্রাকচারিং করা যেতে পারে, রিশিডিউল করা যেতে পারে। রিস্ট্রাকচারিং এবং রিশিডিউল দুটোই করা যায়। এটাও আপনি যেখান থেকে লোন নিয়েছেন তাদের সঙ্গে কথা বলুন, সেটাকেও করা যায়, পজ করা যায়। আর লার্জ পারচেস যেটা আছে, বড়সড় পারচেস, সেগুলোকে ডিলে অবশ্যই করা যায়। ধরুন এ মাসে চিন্তা করেছিলেন একটা ফ্রিজ কিনবেন, এই ফ্রিজ না কিনে আর 1-2 মাস দেরি করা যেতে পারে, এখনও গরম তেমন পড়েনি এই চিন্তা করে। যদি ইমার্জেন্সি চলেই আসে, খরচা তো করতেই হবে। ফলে এই যে ক্যাশ সেভ হলো, এই ক্যাশ সেভ মানেই হচ্ছে লিকুইডিটি। এটাই কিন্তু একটা লিকুইডিটি তৈরি হয়ে গেল। এইভাবেও জমানো যায়। লিকুইডিটি কমে গেলে অনেকে আবার গোল্ড লোনের কথা ভাবতে পারেন, সেটাও কিন্তু একটা সোর্স আছে টাকা জোগাড় করার। এরপরে রয়েছে বিভিন্ন পার্সোনাল লোন নেওয়া যেতে পারে। এটা কিন্তু আমি বলবো না নেওয়ার জন্য, কিন্তু একটা সুযোগ অবশ্যই আছে। এবং আন্ডার পারফর্মিং যে অ্যাসেটগুলো চলছে সেগুলো বিক্রি করা যেতে পারে। এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে যে ফান্ডগুলো ভালো ফাংশন করছে না, যা রিটার্ন বেঞ্চমার্ক থেকে অনেকটা কম আছে, সেগুলোকে বিক্রি করা যেতে পারে। এটা হচ্ছে একদম সর্বশেষ চিন্তা। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যে লিকুইডিটি শর্টেজ কী করে দূর করা যায়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের কাছে নিবেদন করলাম। আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ভিডিওটি। আমার এই চ্যানেলে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, কনফিডেন্স দেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি এ সকল অভিনব ইনোভেটিভ বিভিন্ন অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।